আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের 10% বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা। সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন। দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনের মেয়াদ বাড়াল জাতিসংঘ। চীনের আকাশসীমায় হয়রানির অভিযোগ নাকচ করল নিউজিল্যান্ড। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন। শুরুর দিকে সিএনএন নানা চ্যালেঞ্জের মুখে পড়লেও ১৯৮১ সালে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগেনের ওপর হামলার চেষ্টা এবং ১৯৮৬ সালে মার্কিন মহাকাশ সংস্থা নাসার স্পেস শাটল চ্যালেঞ্জার বিস্ফোরণের মতো ঘটনায় দ্রুত ও টানা সম্প্রচারের মাধ্যমে সংবাদ মাধ্যমটি নিজেদের সক্ষমতা প্রমাণ করে। আজকের দিনের ২৪ ঘণ্টার সংবাদ সম্প্রচার সংস্কৃতির পথিকৃৎ ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন। সিএনএন জানিয়েছে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। ১৯৮০ সালে তিনি কেবল নিউজ নেটওয়ার্ক অর্থাৎ সিএনএন চালু করেন, যা ছিল বিশ্বের প্রথম পূর্ণকালীন সংবাদভিত্তিক টিভি চ্যানেল, যেখানে দিনরাত ২৪ ঘণ্টাই মূলত খবর ও সংবাদ সংক্রান্ত অনুষ্ঠান প্রচার করা হয়। খুব অল্প সময়ের মধ্যেই এই চ্যানেল সংবাদ মাধ্যম জগতের খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। সিএনএনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মার্ক থমসন এক বিবৃতিতে বলেন, টেড ছিলেন অত্যন্ত নিবেদিত প্রাণ ও প্রতিস্ফতিশীল নেতা, যিনি সাহসী, নির্ভীক এবং সবসময় নিজের বিচারবুদ্ধির ওপর আস্থা রাখতে প্রস্তুত। তিনি আরও বলেন, তিনি ছিলেন এবং সবসময় সিএনএনের চালিকা শক্তি হয়ে থাকবেন। আজ আমরা তার গড়া ভিত্তির ওপর দাঁড়িয়ে আছি। আজ আমরা সবাই তাকে এবং আমাদের জীবন ও বিশ্বের ওপর তার প্রভাবকে স্মরণ করব। শুরুর দিকে সিএনএন নানা চ্যালেঞ্জের মুখে পড়লেও ১৯৮১ সালে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগেনের ওপর হামলার চেষ্টা এবং ১৯৮৬ সালে মার্কিন মহাকাশ সংস্থা নাসার স্পেস শাটল চ্যালেঞ্জার বিস্ফোরণের মতো ঘটনায় দ্রুত ও টানা সম্প্রচারের মাধ্যমে সংবাদ মাধ্যমটি নিজেদের সক্ষমতা প্রমাণ করে। এরপর ১৯৯০-১৯৯১ সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধারাবাহিক লাইভ আপডেটের মাধ্যমে সিএনএন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয়ে ওঠে। দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনের মেয়াদ বাড়াল জাতিসংঘ। দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ইউএনমিসের মেয়াদ আরও ১ বছর বাড়িয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ইউএনমিসের মেয়াদ আরও ১ বছর বাড়িয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তবে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই মিশনের আকার কমিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার পাশ হওয়া এক প্রস্তাবে এই মিশনের মেয়াদ ২০২৭ সালের ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। নিরাপত্তা পরিষদের ১৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। রাশিয়া ও চীন ভোটদানে বিরত ছিল। ২০১১ সালে দক্ষিণ সুদান স্বাধীন হওয়ার পর এই শান্তিরক্ষা মিশন শুরু হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মিশনে এখন থেকে সর্বোচ্চ ১২,৫০০ সৈন্য থাকতে পারবে। আগে এই সীমা ছিল ১৭,০০০। তবে পুলিশ সদস্যের সংখ্যা আগের মতোই প্রায় ২,১০০ জন থাকছে। গৃহীত প্রস্তাবে জাতিসংঘ মহাসচিবের দপ্তরকে আগামী ১২০ দিনের মধ্যে মিশনের সক্ষমতা যাচাইয়ের নির্দেশ দেয়া হয়েছে। বর্তমানে মোতায়েন করা সদস্য সংখ্যা ওই অঞ্চলের জন্য পর্যাপ্ত কিনা তা এই সমীক্ষায় খতিয়ে দেখা হবে। শান্তিরক্ষী কমানোর এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে চীন, রাশিয়া ও পাকিস্তান। এছাড়া বর্তমানে নিরাপত্তা পরিষদের ৩ আফ্রিকান দেশ সোমালিয়া, লাইবেরিয়া ও কঙ্গো প্রজাতন্ত্র এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। অবশ্য নতুন এই সীমার কারণে বর্তমানে সেখানে কর্মরত শান্তিরক্ষীদের সংখ্যার উপর কোনো প্রভাব পড়বে না, কারণ বাজেট স্বল্পতার কারণে মিশনটি ইতোমধ্যেই তাদের সদস্য সংখ্যা কমিয়ে এনেছে। জাতিসংঘের তথ্যমতে গত মার্চ মাস শেষে দক্ষিণ সুদানে প্রায় ৯,০০০ সৈন্য মোতায়েন ছিল, অথচ ১ বছর আগেও এই সংখ্যা ছিল প্রায় ১৪,০০০। চীনা রাষ্ট্রদূত সান লি বলেন, সৈন্য সংখ্যা কমিয়ে আনায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মানবিক সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে এই মিশনকে আরও শক্তিশালী করা উচিত ছিল বলে মনে করেন তিনি। রুশ উপরাষ্ট্রদূত আনা এভস্তিগনিবা বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় শান্তিরক্ষা মিশনের হাতে পর্যাপ্ত সম্পদ থাকা প্রয়োজন। কূটনৈতিক সূত্রগুলো বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, অনেক আলোচনার পর এই সমঝোতা প্রস্তাব পাশ হয়েছে। এই প্রস্তাবের খসড়া তৈরি করেছিল যুক্তরাষ্ট্র। তারা প্রথমে সৈন্য সংখ্যা কমিয়ে ৭,০০০-এ নামিয়ে আনার প্রস্তাব দিয়েছিল।
প্রস্তাবের পক্ষে ভোট দিলেও মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ তার অসন্তুষ্টির কথা জানান। তিনি বলেন, মূল সমস্যাটি হচ্ছে দক্ষিণ সুদান সরকার। তারা শান্তির প্রতিশ্রুতি লঙ্ঘন করছে এবং তাদের সম্মতিতে যাওয়া মিশনটিকে বাধাগ্রস্ত করছে। 2011 সালে স্বাধীনতার পর থেকেই প্রাণঘাতী সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে দক্ষিণ সুদান। সম্প্রতি প্রেসিডেন্ট সালভা কিরের অনুগত বাহিনী এবং গত বছর গৃহবন্দী হওয়া ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের সমর্থকদের মধ্যে নতুন করে লড়াই শুরু হয়েছে। চীনের আকাশসীমায় হয়রানির অভিযোগ নাকচ করল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড জানায়, তাদের সামরিক কার্যক্রম জাতিসংঘ সমর্থিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে এই মহড়াগুলো পরিচালিত হচ্ছে। নিউজিল্যান্ড শনিবার চীনের আকাশসীমায় বিঘ্ন সৃষ্টিকারী ও দায়িত্বজ্ঞানহীন সামরিক নজরদারির বিষয়ে বেইজিংয়ের অভিযোগ নাকচ করেছে। দেশটি জানায়, তাদের সামরিক কার্যক্রম জাতিসংঘ সমর্থিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে এই মহড়াগুলো পরিচালিত হচ্ছে। বেইজিং গতকাল শুক্রবার বলেছে, নিউজিল্যান্ডের একটি P-8A ডুবোজাহাজ বিধ্বংসী টহল বিমান চীন সংলগ্ন হলুদ সাগর এবং পূর্ব চীন সাগরের আকাশে অত্যন্ত কাছ থেকে নজরদারি ও হয়রানিমূলক কার্যক্রম চালিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে বলেন, এই ধরনের কর্মকাণ্ড চীনের নিরাপত্তা স্বার্থের পরিপন্থী, এটি ভুল বোঝাবুঝি ও ভুল হিসাবের ঝুঁকি বাড়ায় এবং সংশ্লিষ্ট আকাশপথে বেসামরিক বিমান চলাচলের শৃঙ্খলা মারাত্মকভাবে ব্যাহত করে। এর জবাবে নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনী NZDF জানায়, তাদের বিমানটি ওই অঞ্চলে জাতিসংঘ অনুমোদিত উত্তর কোরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করার পর্যবেক্ষণ মিশনে ছিল। NZDF-এর এক মুখপাত্র বলেন, এই কার্যক্রম চীনের বিরুদ্ধে নয়, বরং পিত সাগর এবং পূর্ব চীন সাগরে উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘনের বিষয়গুলো পর্যবেক্ষণ করাই এর উদ্দেশ্য। NZDF-এর ওই মুখপাত্র আরও বলেন, নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা পেশাদারভাবে এবং আন্তর্জাতিক আইন ও ওই অঞ্চলের বেসামরিক বিমান চলাচলের নিয়ম মেনে কাজ করেছে। তিনি বলেন, আমরা উড্ডয়নের রুট ও সব তথ্য পর্যালোচনা করেছি। আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যা থেকে বোঝা যায় যে তারা বেসামরিক বিমান চলাচলে বিঘ্ন ঘটিয়েছে। বিষয়টি নিয়ে ওয়েলিংটন ও বেইজিংয়ের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান তিনি। ট্রাম্পের 10% বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের একটি আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা 10% বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করেছে। বৃহস্পতিবার 7 মে দেশটির কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড এ রায় দেয়। ফেডারেল বিচারকদের একটি প্যানেল রায় দিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প বেশিরভাগ মার্কিন আমদানির ওপর 10% শুল্ক আরোপ করে আইন লঙ্ঘন করেছেন। কংগ্রেসের সুস্পষ্ট অনুমতি ছাড়াই বাণিজ্য যুদ্ধ চালানোর প্রচেষ্টায় এটি হোয়াইট হাউসের জন্য আরও একটি আইনি ধাক্কা। ট্রাম্প প্রশাসন গত ফেব্রুয়ারিতে ট্রেড অ্যাক্টের সেকশন 122 ব্যবহার করে বিভিন্ন দেশ ও অঞ্চলের ওপর শুল্ক আরোপ করেছিল। এর আগে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের ব্যাপক বৈশ্বিক শুল্ক নীতিকে বাতিল করে দেয়। সেকশন 122 অনুযায়ী কোনো দেশের বড় ও গুরুতর ভারসাম্যহীন বাণিজ্য ঘাটতি মোকাবেলায় প্রেসিডেন্ট সর্বোচ্চ 15% পর্যন্ত শুল্ক 150 দিনের জন্য আরোপ করতে পারেন। এই সিদ্ধান্তটি ট্রাম্পের বাণিজ্য ক্ষমতার উপর নতুন সীমাবদ্ধতা আরোপ করেছে। তিনি মিত্র ও প্রতিপক্ষের সাথে সম্পর্ক পুনঃস্থাপন, নতুন রাজস্ব আয় এবং আরও বেশি কোম্পানিকে যুক্তরাষ্ট্রে তাদের পণ্য উৎপাদনে উৎসাহিত করার আশায় আগ্রাসীভাবে এই ক্ষমতা ব্যবহার করে আসছিলেন। এই রায়টি ট্রাম্পের জন্য একটি বড় ধাক্কা, কারণ তিনি আগামী সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বাণিজ্য বিষয়ে আলোচনা করতে সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আলোচনার একটি প্রধান বিষয় হবে শুল্ক বলে আশা করা হচ্ছে।